আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা, প্রীতি ও শুভেচ্ছা নিও। আমরা আজ পরিমাণগত রসায়নের আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। কুমিল্লা বোর্ড 2022 সালে যে গাণিতিক সমস্যাটি এসেছিল সেই গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা চেষ্টা করব এই প্রশ্নটি সলভ করে দেওয়ার জন্য। আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে প্রশ্ন সাজিয়েছি। আমরা ডান পাশে আজকে উদ্দীপকটি লিখেছি যাতে করে আমাদের ক্লাসটা ভালো মতো দেখা যায় মোবাইল ফোনগুলোতে। তো আমরা প্রথমে আমাদের এখানে যে উদ্দীপকটি আছে সেটা একটু আলোচনা করি। কি লেখা আছে? 0.80 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে সালফিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত 25 মিলিলিটার দ্রবণকে 0.1 m পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা যাচাই করা হলো। গতে বলছে উদ্দীপকে উল্লেখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। ওকে, উদ্দীপকের গতে বলছে উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় উত্তম বিশ্লেষণ করো। এখানে দুটো জারক পদার্থ কথা বলা আছে। একটা হচ্ছে আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট আর একটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট। এই দুটো যদি ব্যবহার করি তাহলে কোনটি দ্বারা আয়রনের পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণ আমি নির্ণয় করতে পারবো সেটা আমাকে বলা হয়েছে। তো আমরা একটু ট্রাই করি অঙ্কটা সলভ করার জন্য। প্রথমে গ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লিখিত পদার্থের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। অঙ্কটা হচ্ছে একটু জাস্ট একটা ট্রিকি প্রবলেম। ট্রিকি কেন ট্রিকি বললাম? কারণ এখানে অনেকে চিন্তা করবে যে আমি কোনটার ঘনমাত্রা ppm এককে বের করব। এখানে তো আয়রন ট্যাবলেটের ভর দেওয়া আছে 0.80 গ্রাম এবং পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণের আয়তন আছে, ঘনমাত্রা আছে। তো কোনটাকে বের করতে বলা হয়েছে? মনে রাখতে হবে যেটার ঘনমাত্রা দেওয়া আছে, যেহেতু এখানে ঘনমাত্রা দেওয়া আছে আমার মোলার এককে, আমরা যদি একটু লিখি m ফর মোলার কনসেন্ট্রেশন। ওকে, দিস ইজ মোলার কনসেন্ট্রেশন, আমরা জানি এটা। আর ছোট হাতের m লিখলে সেটা হয় মোলার কনসেন্ট্রেশন এবং সেটা সূত্র আমরা জানি সি। মোলার ঘনমাত্রা হচ্ছে সি সমান 1000 W ডিভাইডেড বাই m ইন্টু ভি, যখন আয়তনটা মিলিলিটারে, বাট যখন আয়তনটা লিটার এককে হবে তখন সূত্রটা হবে আমার এটা। তো এই হচ্ছে আমার এই মোলার ঘনমাত্রা যেটার একক সেটা হচ্ছে বড় হাতের m, আর মোলার ঘনমাত্রা হলো আমার ছোট হাতের m। তো আমাকে এখানে বলা আছে 0.1 m, এটা হলো আমার ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে। তাহলে ppm একক আমি সেটারই বের করব যেটার ঘনমাত্রা দেওয়া আছে, হয় মোলার এককে থাকবে অথবা মোলার এককে থাকবে অথবা নর্মাল এককে থাকবে। আমরা অনেক সময় এটাতে n দেওয়া থাকতে পারে, n ফর নর্মাল কনসেন্ট্রেশন। আমরা একটু জিনিসটা ক্লিয়ার করি, নর্মাল কনসেন্ট্রেশন অর্থাৎ নর্মাল ঘনমাত্রা। এই নর্মাল ঘনমাত্রার সূত্র কি? দ্যাট ইজ সি সমান হচ্ছে আমার 1000 W ডিভাইডেড বাই E ইন্টু ভি দেন মিলিলিটার। এখানে E ইজ নট মলিকুলার মাস, দিস ইজ ইকুইভ্যালেন্ট মাস। E ইকুয়াল টু তুল্য ভর, এবং তুল্য ভর হচ্ছে আণবিক ভর ডিভাইডেড বাই তার তুল্য সংখ্যা। এবং এখানে যে ঘনমাত্রা পাবো দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার নর্মাল ঘনমাত্রা। যদি আয়তনটা আমার মিলিলিটার এককে থাকে, যদি লিটার এককে থাকে সেক্ষেত্রে হবে লাইক দিস, এটা এককটা হবে এই হচ্ছে আমার মোটামুটি একটা ধারণা যে আমি কার ppm একক বের করব। আমি তারই ppm একক বের করব যার ঘনমাত্রাটা আমার দেওয়া আছে। যেহেতু পটাশিয়াম ডাইক্রোমেটের পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আমার ঘনমাত্রা দেওয়া আছে, সুতরাং এটার আমি ppm বের করব। এবং আমরা এর পূর্ব এই ppm এর অঙ্কে আমরা এর আগেও যে আমরা সমাধান দিয়েছি, অনেকগুলো অঙ্ক আমরা ppm এর সলভ করেছি, সেটার মতো আজকেও করি। আমরা দুইটা মেথডে করতে পারি। আমরা জানি যে 1 ppm দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ যেখানে 1 মিলিগ্রাম পার লিটার আমি পাবো সেটার পরিবর্তে আমি 1 ppm পার্টস পার মিলিয়ন লিখে দিতে পারবো।
তো আমার এখানে গতে বলছে যে এটা ppm এককে ঘনমাত্রা। তো আমরা যদি একটু দেখি সি, যেটা সি এখানে দেওয়া আছে 0.1, আমরা যদি সূত্রটা লিখি 1000 W ডিভাইডেড বাই m ইন্টু ভি দেন মিলিলিটার, আর এইখানে যে W সেটা হবে গ্রামে প্রকাশিত। ওকে, তো আমরা দেখি তো এখানে কি কি আছে। আমার এই যে এই অঙ্কটাতে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমার ঘনমাত্রা আছে 0.1, দ্যাট ইজ 0.1 ইকুয়াল টু হচ্ছে 1000 ইন্টু ডব্লিউ। এম এর মানটা বের করতে হবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের জন্য এম এর মান কত? ওকে, আমরা জানি এটা হচ্ছে 39.1, আমরা শুধু 39 নিলাম। এটা হচ্ছে 55 ম্যাঙ্গানিজের, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 4, দ্যাট মিনস 39, 55 প্লাস 4 16 64, দ্যাটস ইকুয়াল টু দাঁড়ায় হচ্ছে আমার এখানে যদি একটু হিসাব করি সেটা হচ্ছে 39 যোগ 55 যোগ হচ্ছে আমার 64, যদি ভুল না হয় দ্যাটস 158। আমরা এটা পাইলাম হচ্ছে 158। ওকে, দ্যাটস ইকুয়াল টু 158। আর এখানে যে আয়তনটা আমার দেওয়া আছে 25 মিলিলিটার। তাহলে আমরা বের করি 25 মিলিলিটার, এখানে লিখে ফেলি 25 মিলিলিটার। আমরা বলছি আয়তনটা মিলিলিটার এককে থাকবে। তাহলে এখান থেকে আমি ডব্লিউটা মান বের করব, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 158 ইন্টু 25 ইন্টু 0.1 ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000। দেয়ারফর ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমার, যদি আমি বের করি 158 ইন্টু 25 ইন্টু 0.1 ইকুয়াল ভাগ হচ্ছে আমার 1000 ইকুয়াল টু 0.395, অর্থাৎ 0.395 এত হচ্ছে গ্রাম, এত গ্রাম। আচ্ছা কিসে নিলাম এটা? এই গ্রামটা হচ্ছে আমার মিলি লিটারে না লিটারে? দিস ইজ লিটারে। এই মানটা হবে আমার হচ্ছে লিটারে। ওকে, আমরা এবার এখান থেকে আমরা নিয়ে আসব আমাদের ppm এককের ঘনমাত্রাটা কত হবে। ওকে, তাহলে আমরা ডব্লিউর মান পেয়েছি। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো যাতে সবাই একটু নোট ডাউন করে নেয়। আশা করি আজকের ক্লাসটা সবাই ইট ইজ টোটালি ভিজিবল, কারণ আমার বডি ল্যাঙ্গুয়েজটা বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমরা এই স্টেপটা নিয়েছি। আমরা আজকে এখন থেকে এইভাবে ক্লাসটা দেওয়ার চেষ্টা করবো যাতে সবাই দেখতে পারে। ডান পাশে আমরা আমাদের উদ্দীপকটা রাখবো, বাম পাশে আমরা সলভ করে দিব। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম ডব্লিউর মানটা হচ্ছে এত গ্রাম। আচ্ছা, এখন আমরা বলেছিলাম ppm মানে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটা আমি বের করব, তাই তো। 1000 দিয়ে ভাগ করেছি মানে কি? 1000 দিয়ে ভাগ করেছি মানে হচ্ছে এটা যদি আমার মিলিটারে থাকে 1000 দিয়ে ভাগ করলে উপরে চলে যায়, মানে এটা লিটারেই আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি এটা লিটারেই প্রকাশ করেতেছি। তাহলে আমি এখন লিখতে পারি যে হচ্ছে আমাকে যদি এখন বের করতে বলে যে আমার এটার ঘনমাত্রা কত, ppm একের ঘনমাত্রা কত, তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি, যেমন এটা মিলিগ্রামে নিয়ে যাই। ওকে, মিলিগ্রামে যদি নেই তাহলে কি হবে? ডব্লিউটা আছে 0.395 গ্রাম, তাহলে মিলিগ্রামে হবে 0.395 ইন্টু 1000, দিস উইল বি মিলিগ্রাম, এত মিলিগ্রাম। তাহলে কত হয় দেখি তো আমরা একটু, কত মিলিগ্রাম হয়, অর্থাৎ 0.395 ইন্টু হচ্ছে 1000, দ্যাটস ইকুয়াল টু 395। ওকে, 395 মিলিগ্রাম আমরা পাচ্ছি হচ্ছে টোটাল আমার আছে, টোটাল 395 মিলিগ্রাম আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে যে 1 লিটারে কতটুকু আছে। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি এখানে যে এই পরিমাণটা রইল 395 মিলিগ্রাম, এটা কিন্তু 25 মিলিলিটারে। তাহলে আমরা লিখতে পারি 25 মিলিলিটার দ্রবণে আছে, সংক্ষেপে লিখি, সমান হচ্ছে 395 মিলিগ্রাম। সুতরাং 1 মিলিলিটার দ্রবণে আছে কম 395 ভাগ 25 মিলিগ্রাম। সুতরাং 1000 মিলিলিটার অর 1 লিটার দ্রবণে আছে, দ্যাট মিনস 395 ইন্টু 1000
ভাগ হচ্ছে 25 মিলিগ্রাম, দেন 40, 4 25 100 তো, আর নিচে হবে আমার এখানে লিটার, যেহেতু আমি এটাকে লিটারে নিয়েছি। তাহলে 395 ইন্টু হচ্ছে আমার 40 ইকুয়াল টু হচ্ছে 15,800, দ্যাটস ইকুয়াল টু 15,800 মিলিগ্রাম পার লিটার। এইটা পেলাম। এবং আমরা বলেছি যে প্রতি লিটারে কত মিলিগ্রাম আছে সেটাই আমার পিপিএম। তাহলে আমি এই অংশটার পরিবর্তে লিখতে পারি এত পিপিএম, দিস ইজ মাই ফাইনাল অ্যান্সার। এটাই হচ্ছে আমার চূড়ান্ত অ্যান্সার। আমি আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছে যে পিপিএমের অঙ্ক যখন পরীক্ষা আসবে আশা করি সবাই এভাবে করতে পারবে। এই হলো আমার গ, অর্থাৎ উদ্দীপকে উল্লিখিত পদার্থের ঘনমাত্রা পিপিএম এককে আমি নির্ণয় করলাম। এখন আমরা পরের প্রবলেমটা একটু সলভ করতে চাচ্ছি যে উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম সেটা আমাকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা সেটাও একটু দেখব যে কিভাবে আমরা দেখি দুটোর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে, মানে কোনটা থেকে বেশি আয়রন পাওয়া যায়। তাহলে আমরা প্রথমে এখানে দুটো জারক পদার্থ আছে, একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট আর একটা হচ্ছে আমার একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর একটা হচ্ছে সোডিয়াম ডাইক্রোমেট। এই দুটো আছে। তাহলে আমরা দুটো দিয়ে আমরা দেখব কিভাবে কোনটায় আমরা বেশি আয়রন পাই। তো এখানে বলা আছে 0.80 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত 25 মিলিলিটার দ্রবণকে এত এম দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়রন ট্যাবলেটের বিশুদ্ধতা। তাহলে আয়রন ট্যাবলেটকে সালফ্রিক অ্যাসিডের মধ্যে দিলে সেখান থেকে ফেরাস সালফেট হয়ে যায়। তাহলে এখন প্রথমে যেটা বললো 0.80 গ্রাম ভরের আয়রন ট্যাবলেটকে সালফ্রিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত, তার মানে হচ্ছে এই যে আয়রন ট্যাবলেটের আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে প্রথমে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে সেটা কি হবে, এখানে একটা মজার একটা নিয়ম আছে। আমরা জানি, আমরা লোয়ার ক্লাসে শিখে আসছি যে কে না কে ম্যাকগাইবার এলে যেন ফিরে পাবে হায়, কোথায় হাজে আজে পিটাবে আমাকে। আমরা সক্রিয়তা সিরিজ জেনেছিলাম যে সক্রিয়তা সিরিজে যে সমস্ত মৌলের অবস্থান হাইড্রোজেনের উপরে, সে সমস্ত মৌলগুলো অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এবং সে এভাবে লবণ উৎপন্ন করে। অর্থাৎ এটা সরাই দিয়ে সেখান থেকে উৎপন্ন হয় ফেরাস সালফেট, দেন হচ্ছে হাইড্রোজেন। তাহলে প্রাপ্ত মানে হচ্ছে আমার ফেরাস সালফেট। এই ফেরাস সালফেটের 25 মিলিলিটার দ্রবণকে 0.1 এম প্রাপ্ত মানে ফেরাস সালফেটকে 25 মিলিলিটার দ্রবণকে এত, অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট 25 মিলিলিটার এবং 0.1 এম দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আমি আয়রনের বিশুদ্ধতা পরীক্ষা করব। তাহলে আমরা প্রথমে চলে আসি, দ্যাটস ইকুয়াল টু ফেরাস সালফেট, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এবং এটা অম্লীয় মাধ্যমেই আমরা জানি করতে হবে। যতক্ষণ পর্যন্ত অম্লীয় মাধ্যম না করব তখন এটা বিক্রিয়া করবে না। আমরা সমতা করি, ফেরাস সালফেট থেকে এখানে হবে ফেরিক সালফেট অর্থাৎ FeSO4 দেন হবে পটাশিয়াম সালফেট K2SO4, দেন হবে ম্যাঙ্গানিজ সালফেট MnSO4, দেন হবে আমার পানি। তো আমরা যদি একটু মিলাই, এটা যদি আমি এখানে 10 অণু দিই, 10 অণু দিলে এখানে আসতেছে আমার ফেরাস সালফেট। তো আচ্ছা, এখানে পটাশিয়াম 2টা, 2 অণু দিলাম, ম্যাঙ্গানিজ 2টা, অক্সিজেন হলো 4 × 8 8 অণু, অক্সিজেন 8টা হয়ে গেল, আর এখানে 8টা দিলে 16টা হয়ে গেল। তাহলে এখানে 10 আর 8 18, 18 দিলে এখানে কি আসতেছে, এখানে আসতেছে আমার হচ্ছে 1 আর 1 2 2। তাহলে এখানে আমি যদি 5 দেই তাহলে মিলে যাচ্ছে কি 3 5 15 16 17, না মিলে না তো, ওহো ম্যাঙ্গানিজে 2টো, তাহলে 2 অণু দিতে হবে। ওকে, এখানে 2 দিতে হবে। তাহলে ম্যাঙ্গানিজ 2টা, সালফেট হলো এখানে 2টো আর একটা 3টা, 18টা, 10 আর 8 18। বাট আমার আয়রনটাও তাহলে কত হয়, আয়রনটা তো বেশি হয়ে যাচ্ছে। আয়রনটা কি আমি কি ঠিক মতো লিখলাম না, এখানে 5 আসবে, একটু দেখি, সরি আমি তো এখানে ভুল করেছি। ফেরাস সালফেট এখন Fe2SO4 ওকে, দিস ইজ ফেরিক সালফেট। তাহলে 5 2 10, 3 5 15 16 17 18 মিলে গেছে। এই হচ্ছে আমার এই বিক্রিয়াটা। আমাকে প্রথমেই কিন্তু সঠিকভাবে এই বিক্রিয়াটা লিখে ফেলতে হবে যাতে করে আমার কোনো অঙ্কে মান বের করতে কোনো সমস্যা না হয়। অর্থাৎ 10 অণু ফেরাস সালফেট, 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং 8 অণু সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 5 অণু ফেরিক সালফেট
1 অণু পটাশিয়াম সালফেট, 2 অণু ম্যাঙ্গানিজ সালফেট এবং 8 অণু পানি উৎপন্ন হয়। এবং এটা আমরা জানি যে কীভাবে করতে হলো। এখন আমাকে বলেছে এইটার পরিমাণ, এটা এখান থেকে আয়রনের পরিমাণটা আমাকে বের করতে হবে, আয়রনের পরিমাণ। ওকে, আয়রনের পরিমাণ আমাকে বের করে নিয়ে আসতে হবে। আমাকে বলছে যে পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ, শুধু আয়রন চেয়েছে। তাহলে আমি প্রথমে এই দুটোর মধ্যে রিলেশন আনবো। তাহলে আমরা এটাকে বলছি স্টিওসিমেট্রি ফর্মুলা বা স্টিওসিমেট্রি, অর্থাৎ আমরা যদি স্টিওসিওমেট্রি ব্যবহার করে পাই, সংক্ষেপে লিখলাম, ব্যবহার করে পাই, কি পাবো? এটার মোল সংখ্যা অর্থাৎ N অফ ফেরাস সালফেট ডিভাইডেড বাই তার সহগ ইকুয়াল টু হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের মোল সংখ্যা ডিভাইডেড বাই তার সহগ। দ্যাটস ইকুয়াল টু ক্যান্সেল আউট, আমরা যদি করে দিই, ওকে 5। এনকে লিখতে পারি W/M, অর্থাৎ যেহেতু আমার কোনো তথ্য এখানে নাই, অর্থাৎ W ফেরাস সালফেট, M অফ ফেরাস সালফেট, 5টাকে আমরা ওই পাশে নিয়ে আসতেছি, 5 ইন্টু, যেহেতু এটার পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের আমার আয়তন আছে আর হচ্ছে ঘনমাত্রা আছে, তাহলে S অফ KMnO4 B KMnO4 এবং সেটা লিটার একক, এটা 5 ডিভাইডেড বাই হবে, আচ্ছা এটা লিটার একক নিলে তো 1000 ভাগ করেই দিব আমরা, সমস্যা নাই। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি W অফ ফেরাস সালফেট। এবং ফেরাস সালফেটের আণবিক ভর কত যদি আমরা দেখি, এখানে একটু বের করি। ফেরাস সালফেটের আণবিক ভর, আয়রন হচ্ছে 55.85, সালফেট হচ্ছে 32 আর অক্সিজেনের 464। আমি একবারে করে ফেললাম। দ্যাটস ইকুয়াল টু কত হবে, অর্থাৎ 55.85 যোগ হচ্ছে আমার 32 যোগ হচ্ছে আমার 64 ইকুয়াল টু হচ্ছে 151.85, 151.85। তাহলে আমরা এখানে বসাবো 151.85, দেন 5 ইন্টু S, এর মান হচ্ছে আমার 0.1 ইন্টু V, এটা আছে 25, বাট এটাকে নিয়ে যেতে হবে আমার লিটারে, অর্থাৎ 1000 আমি ভাগ করে দেব। এতটুকু চলে আসতেছে, আমরা একটু সবাই তুলে নেই। সরি, এটা মনে হয় দেখা যাচ্ছে না, আর একটু আচ্ছা দেখা যাচ্ছে, এইটাটুকু আমি পেলাম। আমরা একটু রিকোয়েস্ট করবো সবাই যাতে এটা তুলে নেয়। ওকে, তাহলে আমরা একটু আসি, দেখি, মুছে দিলাম। এইবার আমি এখানে যেটা পেলাম যে এই অংশ থেকে ডব্লিউর মানটা কত পাই, অর্থাৎ W অফ ফেরাস সালফেট দ্যাটস ইকুয়াল টু হবে 5 ইন্টু 0.1 ইন্টু 25 ইন্টু হচ্ছে আমার 151.85 ডিভাইডেড বাই হচ্ছে 1000। ওকে, দ্যাটস ইকুয়াল টু পাচ্ছি 5 ইন্টু 0.1 ইন্টু হচ্ছে 25 ইন্টু 151.85 ইকুয়াল ভাগ হচ্ছে 1000 ইকুয়াল টু হচ্ছে 1.89, আমি পুরো মানটা নিচ্ছি, 1.898125 গ্রাম, অর্থাৎ 1.89825 গ্রাম। এতটুকু হচ্ছে ফেরাস সালফেট। আমাদের উদ্দীপকের যে অঙ্কটা আছে সেখানে আমার বিশুদ্ধ ফেরাস সালফেট আছে এত গ্রাম। বাট আমি এখন দেখব যে আসলে আমার এখানে যেটা বলা আছে 0.8 গ্রাম ভরের আয়রন ট্যাবলেট থেকে, সেখান থেকে আমি কতটুকু পাবো। তাহলে আমরা হিসাবটা এইভাবে আসবে যে আমরা 151.85 গ্রাম ফেরাস সালফেট থেকে আয়রন পাই 55.85 গ্রাম, একে কত আর এটাতে কত, ঐকিক নিয়ম। তাহলে আমরা লিখি 151.85 গ্রাম ফেরাস সালফেট থেকে আয়রন পাওয়া যায় সমান, সরি এটা হচ্ছে 55.85 গ্রাম। সুতরাং 1 গ্রাম ফেরাস সালফেট থেকে দিস ইজ আয়রন পাওয়া যাবে 55.85 ডিভাইডেড বাই হচ্ছে 151.85। দেন ভরের আয়রন ট্যাবলেট, মানে আয়রনের টোটাল ট্যাবলেটটার পরিমাণ হচ্ছে 0.80।
তাহলে 0.80 গ্রাম, ওকে, ফেরাস সালফেট থেকে আয়রন পাওয়া যাবে 55.85 ইন্টু 0.80 ডিভাইডেড বাই 151.85। কতটুকু হয় আমাদের অ্যান্সারটা? সরি, নো 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 একটু ভুল করে ফেলেছি। আমাদের তো এখানে আমরা পেয়েছি ফেরাস সালফেট পাইলাম কত, 189। এটা আমাদের এটা আসবে না আসলে। এখানে 0.80 গ্রাম যে আমার আয়রন ট্যাবলেট, সেটা কি ফেরাস সালফেট? না, অন্য কিছু তো হতে পারে, বাট আয়রনের পরিমাণটা আমরা দেখতেছি, যেহেতু আমরা এটা করতেছি। তাহলে সুতরাং 1.898125 গ্রাম ফেরাস সালফেট থেকে আয়রন পাওয়া যাবে। আমরা যদি আলাদাভাবে লিখি 55.85 ইন্টু 1.898125 ডিভাইডেড বাই হচ্ছে 151.85। ওকে, 1.898125 ইন্টু 55.85 ইকুয়াল ভাগ হচ্ছে 151.85। ওকে, পাচ্ছি হচ্ছে 0.698, আরও আছে, আমরা 3 গড় নিলাম। অর্থাৎ আমরা যদি ব্যবহার করি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাহলে এখান থেকে আমরা টোটাল আয়রনটা পাবো 0.698 গ্রাম। এই অংশটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা একটু লিখে রাখি যে এই ক্ষেত্রে আমরা কতটুকু পেলাম। প্রথম ক্ষেত্রে এটা যদি ব্যবহার করি, এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 ব্যবহার করা হলে আয়রন পাবো 0.698 গ্রাম, এই অংশটুকু পাওয়া যাবে। দেন আমরা সেকেন্ড অপশনে আসি। সেকেন্ড অপশন হচ্ছে যদি আমরা পটাশিয়াম সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি। তো সোডিয়াম ডাইক্রোমেট নিয়ে একটু কথা আগে বলে নেই, তারপর আমরা অঙ্কটা সলভ করব। এটা একটু বলে নিতে হবে, কারণ বেসিক জিনিসগুলো আলোচনা না করলে আসলে মুখস্থর মতো হয়ে যায়। এখানে আমাকে বলা আছে পটাশিয়াম সোডিয়াম ডাইক্রোমেট, এটা আসলো কীভাবে আমরা একটু দেখি কিভাবে আসছে। প্রথমে আমরা জানি যে একটা ক্রোমিক অ্যাসিড, আমরা ল্যাবরেটরি নিরাপদ প্রস্তুত প্রণালীতে পড়েছিলাম, ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে আমার এখানে ক্রমিক অ্যাসিড, এটা আমাদের অ্যাডমিশনে দেয়। ক্রমিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CrO4, এটা হচ্ছে ক্রমিক অ্যাসিড। এই ক্রমিক অ্যাসিড দ্যাট ইজ H2CrO4, আরেকটা ক্রমিক অ্যাসিড H2CrO4, দুইটা ক্রমিক অ্যাসিড যদি আমি যোগ করি সেক্ষেত্রে আসতেছে আমার H4Cr2O8। এই অবস্থা থেকে অর্থাৎ H4Cr2O8 থেকে যদি আমি এক অণু পানি বিয়োগ করে দেই, তাহলে কি থাকে? এখানে থাকে H2Cr2O7। দিস ইজ কল্ড ডাইক্রমিক অ্যাসিড। এটার আরেকটা নাম আছে, আমরা জানি দুই অণু অক্সি অ্যাসিড যোগ করে সেখান থেকে এক অণু পানি অপসারণ করলে যে অ্যাসিডটা পাওয়া যায়, সেই অ্যাসিডের নামের পূর্বে একটা পাইরো শব্দ যুক্ত হয়। সুতরাং এই অ্যাসিডটা দুটো নাম, একটা নাম হচ্ছে পাইরোক্রমিক অ্যাসিড বলবো আমি এটাকে, পাইরোক্রমিক অ্যাসিড, এটা হলো 1 নম্বর নাম। 2 নম্বর নাম বলবো, এটার নাম হলো পাইরোক্রমিক অ্যাসিড। 2 নম্বর নাম আমি এটাকে বলবো হচ্ছে এটা হচ্ছে ক্রমিক অ্যাসিড। ওকে, এটার নাম বলবো শুধু ক্রমিক অ্যাসিড, ক্রমিক অ্যাসিড। যদি আমার K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট হয়, তাহলে এটাকে হাইড্রোজেন ডাইক্রোমেটও বলা যায়, অথবা এটার নাম হলো ক্রমিক অ্যাসিড। আমরা যেহেতু এটাকে বলছি ক্রমিক অ্যাসিড, এটাকে বলছি, তাহলে এটাকে আমি বলতে পারি ডাইক্রোমিক অ্যাসিড। ওকে, ডাইক্রোমিক, ইয়েস, এটাকে আমি বলবো ডাইক্রোমিক অ্যাসিড। কেন? কারণ এ একটা ক্রমিক, এ একটা ক্রমিক, দুইটা ক্রমিক অ্যাসিড নিয়ে এই অ্যাসিডটা এসেছে, সুতরাং এটা আরেকটা নাম হলো ডাইক্রোমিক অ্যাসিড। ও আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এখানে যেই জারকটা আছে সেটা কীভাবে তৈরি করব? আচ্ছা, এটা হচ্ছে একটা লবণ, দ্যাট মিনস H2Cr2O7 এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, তাহলে সেখান থেকে কি হবে? সেখান থেকে হবে পানি, আর হবে অর্থাৎ Na2Cr2O7 প্লাস H2O, দিস ইজ লবণ, দিস ইজ পানি। তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া। এই হচ্ছে আমাদের
নির্ণয় যেই যৌগটা সেটা চলে আসছে NO2Cr2O7 অর্থাৎ সোডিয়াম ডাইক্রোমেট। এইটা নিয়ে এখন আমরা কাজ করব। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করলাম আমাদের এই ইয়েটা একটু লিখে নেওয়ার জন্য, যাতে সবাই বুঝতে পারে যে কিভাবে এখানে আসলো বা এটা কিভাবে আমরা এটা এই নামকরণ করব সেটা আমরা শিখে ফেললাম। এবার আসি আমাদের দ্বিতীয় যেই জারক পদার্থটি আছে সেটি দ্বারা আমরা কতটুকু আয়রন পাব। ওকে, এবার আসি, শুরু করি আমরা। আমাদের প্রথমে আছে Na2Cr2O7। ওকে, এটার নাম হচ্ছে আমার সোডিয়াম ডাইক্রোমেট। তারপরে দিব কি ফেরাস সালফেট FeSO4, দেন দিব আমি সালফিউরিক অ্যাসিড। এই তিনটা জিনিস আমরা এখানে বিক্রিয়া করব। আমরা আগে যে বিক্রিয়াটা করেছিলাম ঠিক সেম বিক্রিয়াই এখানে আমরা ফেরাস সালফেটের সাথে সোডিয়াম, ওখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছিলাম, এখানে হবে জাস্ট সোডিয়াম ডাইক্রোমেট, আর বাকি সব ঠিক থাকবে। এখন জানতে হবে সোডিয়াম, আচ্ছা প্রথমে দেখি ফেরাস সালফেটটা ফেরিক সালফেটে পরিণত হবে, অর্থাৎ Fe2SO4 সোডিয়াম সালফেটে পরিণত হবে Na2SO4। ওকে, Na2SO4 সোডিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট Cr2SO4 দেন হচ্ছে আমার এখানে পানি। তাহলে আমরা দেখলাম ক্রোমিয়াম দুইটা, সোডিয়াম দুইটা, আয়রন এখানে দুটো, এখানে আছে দুটো, এখানে আছে একটা। তাহলে কী করলে মিলে দেখি আমরা এখানে একটু দেখি। যা এখানে অক্সিজেন আছে 7টা, তাহলে 7 অণু পানি হবে, তাহলে 7 × 14, 7টা দিয়ে দিলাম। তাহলে এখানে আসতেছে 7, আর এখানে কি করলে আছে 7টা, আর একটু মিলাতে হবে। এখানে আছে 3 4, যদি আমি এখানে লাইক দিস 3 দেই, তাহলে 3 3 9 10 আর 3 13 7। এখানে যদি 6 দেই, 6 7 13, দেখি মিলে কিনা। এখানে যদি 6 দেই, 6টা সালফেট, এখানে 7টা সালফেট, তাহলে 6টা 7টা 13টা হলো। 3 3 9 10 আর 3 13টা সালফেট হলো। ক্রোমিয়াম দুইটা, সোডিয়াম দুটো, আয়রন 3 × 6 6, আর হাইড্রোজেন 7 × 14, অক্সিজেন 7 মিলে গেছে। এই হচ্ছে আমার সমতাকিত আমার টোটাল বিক্রিয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে, সোডিয়াম ডাইক্রোমেটের কোনো তথ্য আমার কাছে নাই। আই মিন এটার আয়তন কত, এটার ঘনমাত্রা কত, কোনো কিছুই দেওয়া নাই। জাস্ট মিন এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে এটা IQ অ্যাপ্লাই করে করতে হবে। অনেকে বলবে স্যার এটা তথ্য দেওয়া নাই কিভাবে করব, নাথিং এলস। অর্থাৎ সব পরিমাণ ঠিক থাকবে, জাস্ট আমাকে বলাই হয়েছে যদি জারক পদার্থের সাহায্যে, অর্থাৎ সোডিয়াম, এখানে বলা আছে উদ্দীপকের টাইট্রেশনে আয়রনের বিশুদ্ধতা নির্ণয়ে সোডিয়াম ডাইক্রোমেট ব্যবহার করা হলে কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ, তাহলে এটাও একটা জারক পদার্থ, এটাও একটা জারক পদার্থ। তাহলে এই জারক পদার্থের তথ্য যদি দেওয়া থাকে, এই জারক পদার্থের তথ্য দেওয়া না থাকলেও ওই ডাটাগুলি এটার তথ্য মনে রাখতে হবে। এটা প্রথম কথা। আমরা তাহলে স্টোচিওমেট্রি ইউজ করি। স্টোচিওমেট্রি তাহলে আমার এটা জানতে হবে, এটা দেওয়া আছে, দুটার মধ্যে আমরা রিলেশন নিয়ে আসি, অর্থাৎ N of FeSO4 ferrous sulfate divided by 6 N of Na2Cr2O7, দ্যাটস এটার স্টিওসিমেট্রি বা কোএফিসিয়েন্ট হচ্ছে 1, আমি লিখে দিলাম 1। ওকে, দেন আমরা যদি এটাকে একটু এভাবে লিখি, W of ferrous sulfate, then M of ferrous sulfate, then 6 into এটাকে লিখবো S of Na2Cr2O7, then BA Na2Cr2O7, এটা লিটারে প্রকাশিত। আমরা একটু যদি এখান থেকে ডব্লিউর মানটা বের করতে চাই, তাহলে W of ferrous sulfate that's equal to 6 into S of Na2Cr2O7 V Na2Cr2O7, that is liter, and M of ferrous sulfate। এই হচ্ছে আমার টোটাল বিক্রিয়াটা। আমরা এবার একটু উপরের দিকে যাই, আমরা এটা সলভ করার জন্য একটু উপরে দেখি কি করা যায়। ওকে, মুছে দিলাম ব্যাপারটা। তো যদি আমরা এখানে
যেহেতু সব কিছু আমার জানা আছে, জাস্ট খালি ডাটাটা বসাই দেবো। 6 ইন্টু সোডিয়াম ডাইক্রোমেট এর ঘনমাত্রা, দ্যাট মিনস পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা, দ্যাটস ইকুয়াল টু 0.1 ইন্টু আয়তন। আয়তন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আয়তন 25, এটা মিলিলিটার আছে, আমি লিটার নিলে 1000 দিয়ে ভাগ করে দিব। দেন লাস্ট অফ ওয়ান, ফেরাস সালফেটের আণবিক ভর আমরা বের করে ফেলে আসি আগে, 151.85। ওকে, তাহলে আমরা এটার ফলাফলটা কত পাই আমরা একটু তুলে দিই। ওকে, দ্যাটস ইকুয়াল টু 6 ইন্টু 0.1 ইন্টু 25 ইন্টু 151.85 ইকুয়াল ভাগ হচ্ছে 1000 ইকুয়াল টু 2 পয়েন্ট, এটা হচ্ছে 2.27775, 2.27775 এত গ্রাম পাচ্ছি আমরা, এত গ্রাম, 2.27775 গ্রাম। এটা কিসের পরিমাণ? ফেরাস সালফেটের পরিমাণ। আমরা একটু লিখি ডব্লিউ অফ ফেরাস সালফেট। ওকে, যেহেতু আয়রনের পরিমাণের কথা বলা আছে, ঠিক আগের মেথডই আমরা করে ফেলবো। আগের মেথডটা হবে এরকম যে একই 151.85 গ্রাম ফেরাস সালফেট এ আয়রন আছে ইকুয়াল টু 55.85 গ্রাম। দেন 1 গ্রাম ফেরাস সালফেটে আয়রন আছে হচ্ছে ইকুয়াল টু 55.85 ডিভাইডেড বাই হচ্ছে 151.85 গ্রাম। আর এইটা যেটা পাইলাম, এই যে এটা, সুতরাং 2.2777775 গ্রাম ফেরাস সালফেট এ আয়রন আছে, দ্যাটস ইকুয়াল টু 55.85 ইন্টু 2.27775 ডিভাইডেড বাই হচ্ছে 185। দেখি তো আমাদের অ্যান্সারটা কী আসতেছে। 55.85 ইন্টু হচ্ছে 2.2123775 ইকুয়াল ভাগ হচ্ছে 151.85, 151.85। অ্যান্সার হচ্ছে 0.8375, 0.837। আরও আছে, আমরা 3 ঘর নিলাম। তাহলে আমরা প্রথমেই পেলাম হচ্ছে, আমরা প্রথম পেয়েছিলাম আমরা যখন ব্যবহার করব পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দ্রবণ, তখন আমরা পেয়েছিলাম আয়রন 0.698 গ্রাম। যখন সোডিয়াম ডাইক্রোমেট নিয়েছিলাম তখন আমরা পেলাম 0.837 গ্রাম। সুতরাং কোন জারক পদার্থের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করা উত্তম? যেহেতু আমি আয়রনের পরিমাণ নির্ণয় করব, সুতরাং যে প্রক্রিয়া নির্ণয় করলে আয়রনের পরিমাণটা বেশি পাওয়া যাবে সেটি উত্তম। সুতরাং যদি আমি অর্থাৎ এখানে Na2Cr2O7 ব্যবহার করি তাহলে এটা উত্তম হবে, ব্যবহার করা উত্তম। যেহেতু কি পাচ্ছি, আমি আয়রনের পরিমাণ বেশি পেয়েছি। এইভাবে আমাদের এরকম যদি অঙ্ক আসে আমরা সলভ করব। আমরা একটু সময় নিয়ে অঙ্কটা সলভ করেছি, বুঝে বুঝে আস্তে আস্তে। আশা করি আজকের ক্লাসটি সবাই আমাদের মোবাইল ফোন থেকে সহজেই দেখতে পারবে, ক্লাসটি সবার কাছে ভিজিবল হবে। আমরা এখন থেকে এইভাবে ক্লাসটা দিব যাতে কেউ বিরক্ত না হয় ক্লাসগুলো দেখে। যেহেতু আমরা প্রাথমিক স্টেজে আছি, হয়তো আমাদের টেকনোলজি আরও আপডেট হবে, আমরা খুব শীঘ্রই আপগ্রেডেশনে চলে যেতে পারবো ইনশাআল্লাহ, সবার যদি দোয়া থাকে। তো আমরা এই ক্লাসটি এখানে সমাপ্ত করব। পরবর্তী ক্লাস দেখার জন্য আমরা অনুরোধ করে বা সবাইকে রিকোয়েস্ট করে আজকে ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।